ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেখ। দর্শক নিশ্চয়ই জানেন যে গল টেস্টের দ্বিতীয় দিন চলছে এবং বাংলাদেশ কিন্তু একটা ভালো অবস্থায় আছে। দীর্ঘদিন পর বাংলাদেশের এই ধরনের পারফরমেন্স এবং সেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতার পর এই সময়ে এসে আমরা লক্ষ্য করলাম শ্রীলঙ্কা এবং গলে আরও একবার গল পয়মন্ত হয়েছে মুশফিকুর রহিমের জন্য। 15 ইনিংস পর তিনি সেঞ্চুরি দেখা পেয়েছেন এবং যেটা বলছিলাম যে প্রায় 4 শতাধিক রান ইতোমধ্যেই বাংলাদেশ কিন্তু করে ফেলেছে। আমরা এই টেস্ট নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনায় যোগ দেবেন নাঈম ইসলাম, জাতীয় ক্রিকেটার। নাঈম ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। দর্শক, তবে তার আগে জানিয়ে দিতে চাই দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের শিরোনামগুলো। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। নাঈম ভাই, বেশ কয়েকটা রেকর্ড আমরা লক্ষ্য করলাম মুশফিকুর রহিমের। খুব ইউনিক রেকর্ড হচ্ছে যে যারা আন্তর্জাতিক ক্রিকেটে কোনো এক বলও করেননি তাদের মধ্যে সর্বাধিক রান এই মুহূর্তে মুশফিকুর রহিমের 15,000+ রান তিনি করেছেন। গিলক্রিস্টকে তিনি ছাড়িয়ে গেছেন এবং 12তম সেঞ্চুরি। 19 বছরের ক্যারিয়ার। আপনার কাছে মনে হয় কিনা তারপরও মুশফিকুর রহিমের আরও এই রানটা আরও অনেক বড় হতে পারতো কিংবা সেঞ্চুরি অন্তত 20টা হতে পারতো? না, অবশ্যই। আপনি যদি মুশফিকের যদি পুরো ক্যারিয়ারটা দেখেন, আপনি যদি ওই শুরুর দিকের ক্যারিয়ার দেখেন, হাফ ক্যারিয়ার মানে শুরুর হাফ ক্যারিয়ার যদি দেখেন আর পরের হাফ ক্যারিয়ার যদি দেখেন, আপনি দেখবেন যে ওর ম্যাক্সিমাম রান, আমি বলবো অলমোস্ট 70% রান আসছে কিন্তু মানে হাফ লাস্ট হাফে আসছে। সো ও যদি প্রথম থেকে একটা ভালো স্টার্ট করতে পারতো তাহলে আমার মনে হয় এখন ওর এভারেজ কত হবে, 36 বা 37 এইরকম, তাহলে আমার মনে হয় ও অবশ্যই 45+ এভারেজে ওর ক্যারিয়ার শেষ করতে পারত। জি, এবং বাংলাদেশের যে টপ 8 পার্টনারশিপ যদি আমরা দেখি টেস্টে, যে সেরা 8 পার্টনারশিপের 6টির সাথে জড়িয়ে মুশফিকের নাম এবং পাশাপাশি গলে তার ডাবল সেঞ্চুরি রয়েছে এবং একটা দীর্ঘ সময় তিনি সেই পাকিস্তানের সাথে সেই ইনিংসটার পর একটা দীর্ঘ সময় আমরা তাকে ব্যাট প্যাচে দেখেছি। এই ধরনের ক্রিকেটারের ফেরাটা দলের জন্য কতটা প্রভাব ফেলে? অবশ্যই। আপনি যদি বাংলাদেশের টেস্ট টিমে সেরা ব্যাটার চিন্তা করেন তাহলে আমি মানে যে ডিপেন্ড করা যায় যার উপরে, এরকম মুশফিক একটা প্লেয়ারের খারাপ সময় যেতেই পারে। বাংলাদেশ টিম সবচেয়ে ভালো কাজ যেটা করেছে যে ওর খারাপ সময় ওকে সাপোর্ট করেছে। একটা প্লেয়ার যখনই খারাপ সময় আসবে আপনি যদি তাকে ওখান থেকে বাদ দিয়ে দেন তাহলে প্লেয়ারটার কাছ থেকে এতদিনের যে এক্সপেরিয়েন্স ছিল, যা কিছু ছিল, সব কিছুই মিস হয়ে যাবে। সো আপনি অপরচুনিটি দিয়েছেন, সে কিন্তু আবার দেখিয়েছে যে না, সে এখনও রান করার জন্য ক্যাপাবিলিটি তার আছে। জি, চতুর্থ উইকেটে যখন নাকি 45 রানের মধ্যে 3 উইকেট পড়ে গেল তখন খুব স্বাভাবিকভাবেই এক ধরনের শঙ্কা কাজ করেছিল যে বাংলাদেশ আসলে কী করতে যাচ্ছে এই ম্যাচে। তারপরও চতুর্থ উইকেটে আমরা দেখলাম যে 264 রানের একটা জুটি এবং 266 ছিল চতুর্থ উইকেটে টেস্টে বাংলাদেশের সর্বাধিক রানের জুটি। শান্তর ইনিংসটাকে কীভাবে আপনি মূল্যায়ন করবেন? খুব আন্ডার প্রেশার, ওর রান করাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। সো এইরকম আন্ডার প্রেশার অবস্থা আপনি যখন এরকম ইনিংস খেলবেন, অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এইরকম ইনিংস খেলবেন, তখন আমরা শান্তর জন্য রিলিফ, বাংলাদেশের জন্য রিলিফ। আর আপনার টিমের ক্যাপ্টেন যদি পারফর্ম না করে তখন আমার মনে হয় পুরো টিমের উপরে সেই জিনিসটি ইফেক্ট করে। কারণ ক্যাপ্টেন তো শুধু ব্যাটিংয়ের জন্য না, ক্যাপ্টেন যখন মাঠে রান করবে, মাঠে লিডিং ফ্রম দ্য ফ্রন্টের একটা ব্যাপার কাজ থাকে, তো এই জিনিসটা ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায় এবং টিমের জন্য অনেক একটা বুস্ট আপ হয়। তো আমার মনে হয় শান্ত এই ইনিংসটা বাংলাদেশ, শুধু শান্ত না, বাংলাদেশ টিমের জন্যই কাজে আসবে। জি, তারপরও আমি যদি একটু কালকে যেটা বলছিলাম যে উইকেটে গলের উইকেট সাধারণত আমরা যেটা জানি যে অনেক রান হয় গলে, তারপরও একেবারে টপ অর্ডার ব্যাটারদের এই ব্যর্থতাটা সেটা আমরা একটা দীর্ঘ সময় ধরেই দেখছি। আলটিমেটলি হয়তোবা এই ইনিংসে মুশফিক শান্ত রান পেয়েছেন, কিন্তু টপ অর্ডারের রানে ফেরাটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য? আপনি যদি দেখেন যে বিজয়ের আউটটা আমি দেখেছি কালকে, বিজয় মানে বাইরের বল ছিল, ভালো বল ছিল, আমি বলবো না যে বাজে শট খেলে আউট হয়েছে, ডিফেন্স করেছে, তবে ছাড়তে পারতো। তারপরে সাদমান খুবই ভালো বলে আউট হয়েছে। সো ওভারঅল যদি দেখেন যে রাফ বাজে শট খেলে বা উইকেট থ্রো করে আসছি আমরা, জিনিসটা এরকম না। সো প্লেয়ারদের এমন হতে কিভাবে দেখছেন আপনি? মুমিনুল একটা ভালো শুরু করেছিলেন, তিনি 33 বলে 28 রানের মতো করেছেন এবং তিনি আমরা জানি যে টেস্ট স্পেশালিস্ট ব্যাটার। মুমিনুল আসলে মানে ও যে টাইপের ব্যাটসম্যান, ও যেদিন খেলবে অনেক বড় খেলবে। সো কালকে আমি যেটা দেখেছি খুব অ্যাগ্রেসিভ ছিল, নেমেই শর্টস খেলার চেষ্টা করছে। সো ফুলি উইকেট খুব ভালো ছিল, উইকেট আমরা যেরকম দেখছি যে উইকেট ভালো, এরকম উইকেটে ও হয়তো বা প্ল্যান করেছে যে গিয়ে আমি নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে খেলে ওইভাবে খেলবে না, চেষ্টা করছে একটু কুইক খেলার। সো এটা না করে আমার মনে হয় ও রেগুলার যেভাবে রান করে ইউজ টু ওইভাবে যদি খেলতো তাহলে ওর জন্য ভালো হতো। জি,
ওভারঅল সোফার এখনো পর্যন্ত যেহেতু কালকের 3 সেশন, আজকে ইতিমধ্যে 1 সেশন শেষ, কত সেশন পর্যন্ত বাংলাদেশ খেলতে পারে এবং স্কোরটা কীরকম হতে পারে প্রথম ইনিংসে? আমি বলবো যে বাংলাদেশ যতটুকু পারবে রানটা করে রাখতে, কারণ এখানে আপনি যদি দেখেন যে আমরা যদি 550+ রান করতে পারি, আপনার সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা কিন্তু এখানে ইজি হবে না। উইকেট সোফার যে বিহেভ করছে, আস্তে আস্তে যত দিন যাবে স্পিনাররা হেল্প পাবে। সো আপনি যদি একবার ব্যাটিং করতে পারেন এবং শ্রীলঙ্কাকে যদি 2বার ব্যাটিং করান, তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হয়ে থাকবে। সেক্ষেত্রে টার্গেটটা কীরকম হতে পারে, যেটা বললেন 550 রানের? লিটন খুবই ভালো একটা ফ্লোতে ব্যাটিং করছে। আপনি যদি এখন রান করেন, আমরা মোটামুটি একটা সেটেল জায়গায় চলে আসছি। সো এখান থেকে যদি একটা কুইক কিছু রান করে ফেলা যায়, বল টু বল যদি রান হয়, তাহলে সময়টা অল্প লাগবে, রানটাও বেশি হয়ে যাবে। সো আমাদের টেস্টে জেতার একটা ভালো সম্ভাবনা থাকবে। ইতিমধ্যেই 264 রানের চতুর্থ উইকেটের পার্টনারশিপের পরে ইতিমধ্যে প্রায় 17 রানের পার্টনারশিপ আমরা লক্ষ্য করলাম লিটনের সাথে মুশফিকের, এবং দুজনে কিন্তু জীবনও পেয়েছেন পরপর 2 ওভারে, আমরা লক্ষ্য করেছি। এই যে ক্যাচ মিস কিংবা এই ধরনের যে ঘটনাগুলো ঘটে, এটা পার্ট অফ গেম, আমরা সবাই জানি। তারপরও এই ধরনের ব্যাটার যখন একেবারে সেট ব্যাটার, যখন একটা সুযোগ হয়, তৈরি হয় যে তাকে ফেরানো, সেই সুযোগ যখন কাজে লাগানো না যায়, তখন সেটা কিভাবে প্রতিপক্ষকে বুস্ট আপ করে? এইটা আমি বলবো যে শ্রীলঙ্কা টিম বা বাংলাদেশ টিম, যেই টিমই বলেন, যখন কোনো টিম ক্যাচ মিস করে, সেটা সেই টিমের জন্য মানে খুবই ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। কারণ আপনি এইসব প্লেয়ার যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, তার মানে তারা ভালো প্লেয়ার। সো একটা ভালো প্লেয়ারকে আপনি যদি একটা অপরচুনিটি পেয়ে যায়, তারা এক ইনিংসে যদি এরকম 1-2টা অপরচুনিটি পায়, তাহলে তাদের বড় রান করার চান্সটা অনেক বেড়ে যায়। সো আমি বলবো যে এটা অপোনেন্টের জন্য খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। জি, মুশফিকের কথা আবার ফিরে আসি। মুশফিকের আপনার কাছে কি মনে হয় এই ইনিংসটা কত দূর যেতে পারে মুশফিকের? আর একটা ডাবল সেঞ্চুরি আমরা গল থেকে দেখতে আমি আশা করি, কারণ মুশফিকের অনেক দিন রান করেনি, আর রানের জন্য তার হাঙ্গারনেসটা অনেক বেশি। সো আমি আশা করি যে আরেকটা ডাবল সেঞ্চুরি, সে শুধু ডাবল না, বড় একটা ডাবল সেঞ্চুরি করবে ইনশাআল্লাহ। আমরা শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপটাও যদি লক্ষ্য করি, একটা দীর্ঘ ব্যাটিং লাইন আপ রয়েছে। যদিও কিছু নতুন ক্রিকেটার আমরা লক্ষ্য করলাম যে 2 জনের অভিযোগ হয়েছে, তারপরও একটা লম্বা, তাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার আছেন। সেক্ষেত্রে আমাদের বোলারদের দায়িত্বটা কেমন হবে দ্বিতীয় ইনিংস, মানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস যখন ব্যাট করবে? বাংলাদেশের বোলারদের জন্য আমি বলবো, আপনি বলটা আমাদের রান যতই হোক, স্কোরবোর্ডে কি হচ্ছে না হচ্ছে, আমাদের বলটা মানে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান করতে হবে। একটা পার্টনারশিপ হতেই পারে, পার্টনারশিপ হয়ে গেলে আমরা এলোমেলো বল করে কিছু কুইক রান যদি দিয়ে দিই, তাহলে আমাদের জন্য প্রবলেম। সো আমরা যদি আমাদের প্ল্যানে স্ট্রিক্ট থাকি, নিশ্চয়ই টিম প্ল্যান আছে, প্ল্যানে যদি স্ট্রিক্ট থাকে বলাররা, তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে। জি, যেহেতু 2 জন স্পিনার এবং 2 জন পেসার আমরা লক্ষ্য করলাম একাদশে আছেন, এটা কি আপনার কাছে মনে হয় কিনা যে গলের উইকেট অনুযায়ী এই কম্বিনেশন ঠিক ছিল, কিংবা আরও একজন বোলার নিয়ে খেলানো যেত? আরেকজন আমি যদি থাকতাম, আমার পার্সোনাল চয়েস হচ্ছে যে আমি আরেকটা বলার বেশি খেলানোর চেষ্টা করতাম, অলরাউন্ডার বেশি খেলানোর চেষ্টা করতাম। কারণ গলে যে ধরনের উইকেট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে, এই উইকেটে আপনি যদি মানে 6টা-7টা মানে 6টা ব্যাটসম্যান যদি থাকে, লিটন সহ 6টা ব্যাটসম্যান, একটা অলরাউন্ডার সহ 4টা বলার নিয়ে যদি খেলেন, তাহলে আপনার 5টা বলার হয়ে যায়। সো ওই জায়গায় আমার মনে হয় একটু অ্যাডভান্টেজ হতো, কারণ আপনার এখানে লম্বা টাইম বোলিং করতে হবে, বলারদেরও একটা রেস্টের ব্যাপার আছে। তখন 5টা বলার থাকলে আপনি একটু অ্যাডভান্টেজ পেতেন, একটু টায়ার্ডনেসটা কিংবা সেটা কমে যেত আসলে বোলারদের, আপনি যেটা বোঝাতে যাচ্ছেন। এবং নিশ্চয়ই আমার মনে হয় মেহেদী মিরাজকে অবশ্যই এই ম্যাচের জন্য বিবেচনায় রাখা হয়েছিল, কিন্তু তার অসুস্থতার কারণে একজন অলরাউন্ডার বাংলাদেশে মিস হয়ে গেছে। ওভারঅল যেভাবে যেই ট্রানজ্যাকশনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই যুগ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা থেকে আমার কাছে কি মনে হয় যে এই গল টেস্ট একটা উত্তরণের একটা অন্তত সাইট হতে পারে কিনা? আসলে একটা টেস্ট ম্যাচ দিয়ে তো আপনি যে সিচুয়েশনে বাংলাদেশ ক্রিকেট এখন আছে, একটা টেস্ট ম্যাচ দিয়ে আপনি জিনিসটা থেকে ওভারকাম করতে পারবেন না। আপনি যদি দেখেন যে বাংলাদেশ মাঝখানে বেশ কিছুদিন আগে এমন একটা সময় ছিল, কনসিস্টেন্ট একটা পারফরমেন্স ছিল বাংলাদেশ টিমের। সো এখন কিন্তু ওইটার ল্যাকিংস আমরা দেখতে পাচ্ছি। সো এই ল্যাকিংসটা আপনার ফুলফিল করতে কিন্তু সময় লাগবে। আমরা যদি চিন্তা করি এক টেস্ট ভালো করলে বা এই টেস্ট জিতলে আমাদের ওই সব কিছু ওভারকাম হয়ে গেল, জিনিসটা এরকম না। সো বাংলাদেশ টিমকে এবং টিমের প্লেয়ারদেরকে এবং নতুন ম্যানেজমেন্টে যারা আসছেন, সবাইকে সময় দিতে হবে। আমাদের কোচিং স্টাফ থেকে পুরো প্যানেল যদি দেখেন, সবাই কিন্তু এখন অলমোস্ট নতুন। সবাইকে সময় দিতে হবে, সময় দিলে আমি আশা করি যে সবকিছু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। জি, আপনি বলছিলেন যে অলমোস্ট টিম ম্যানেজমেন্ট, কোচ সবাই নতুন,
এবং পাশাপাশি তবে ক্রিকেটারদের তো আসলে খুব বেশি এখন এই সময় এসে ক্রিকেটারদের তো যদি বলি যে তাদের স্কিল নিয়ে তো খুব বেশি আসলে প্রশ্নের অবকাশ নেই। ক্রিকেটাররা অন অ্যান এভারেজে ঘুরে ফিরে কিছু ক্রিকেটারই দলে আসছেন কিংবা বের হয়ে যাচ্ছেন। সেই ক্রিকেটারের দায়িত্বটা আপনার কাছে কি মনে হয় যে নিবেদনের, আমরা সবসময় বলে থাকি যে হয়তো বা স্কিলফুল ক্রিকেটার আছেন অনেক, কিন্তু আবেদন নিবেদনের এক ধরনের অভাব আমরা লক্ষ্য করি ক্রিকেটারদের কাছ থেকে। আবেদন নিবেদনের যে কথাটা বলছেন আমি ঠিক এই ধরনের কথা আপনি যদি চিন্তা করে দেখেন, আপনার যখন ব্যাকআপ প্লেয়ার খুব ভালো থাকবে, আপনি ইন্ডিয়া টিমের কথা যদি চিন্তা করেন যে ওদের ব্যাকআপ প্লেয়ার আছে, আপনার রোহিত শর্মার ব্যাকআপে আসে জয়সওয়াল আসতেছে। সো আমাদের যদি আপনি চিন্তা করেন যে আমাদের ওপেনার যারা আছে তাদের ব্যাকআপ কারা, আপনার যখন ব্যাকআপ ভালো প্লেয়ার তৈরি না হবে ততদিন পর্যন্ত আপনার কিন্তু মেইন টিমের পারফরমেন্স ভালো হবে না। ব্যাকআপ প্লেয়ার যখন ভালো আসবে তখন আপনি দেখবেন যে আলটিমেটলি আপনার মেইন টিমের পারফরমেন্স এমনি বেটার হয়ে যাবে। সো আমাদের পাইপলাইনে যদি ভালো ভালো প্লেয়ার আপনি তৈরি করতে পারেন, ভালো ভালো প্লেয়ার যদি পাইপলাইনে থাকে তখন দেখবেন যে আমাদের কম্পিটিশনটা অনেক বাড়বে। সো এখন আপনি দেখতেছেন বাংলাদেশের টপ ক্লাস প্লেয়ার কারা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাদের এভারেজ কত টেস্টে সবকিছু মিলে তাদের এভারেজ হচ্ছে 36 to 38 বা 40। সো আর ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি দেখেন যে টপ ক্লাস প্লেয়ারদের অলমোস্ট 50 এভারেজ। সো এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমরা 15 রান পিছিয়ে আছি। সো সব যদি চিন্তা করেন যে এই 15 রান আমাদেরকে যদি এগিয়ে যেতে হয়, এভারেজ যদি আপনি এগিয়ে নিতে চান, তাহলে আমাদের কম্পিটিশন অনেক বাড়াতে হবে এবং প্লেয়ারদের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এবং আপনি যে নামগুলো বললেন তাদের মোটামুটিভাবে অধিকাংশের ক্যারিয়ার শেষ, মুশফিকুর রহিম শুধুমাত্র টেস্ট খেলছেন। তাদের রিপ্লেসমেন্ট যারা আসছেন কিংবা তাদের যারা পতাকাবাহী পরবর্তীতে যারা আসছেন, তাদের এভারেজ কিন্তু আবার এই তামিম মুশফিকের থেকেও আরও 8-9 এভারেজে কম। সেটা এক ধরনের অশনি সংকেত কিনা? সেটা তো অবশ্যই। আপনি যদি চিন্তা করে থাকেন যে আমাকে তাদের চেয়ে বেটার প্লেয়ার হতে হবে, তারা যদি 35 বা 38 এভারেজ থাকে, অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরকে 45 এভারেজ হতে হবে, তাহলে তার পরের জেনারেশন আসবে 50 এভারেজের। সো এই ডে বাই ডে ইমপ্রুভটা করতে হবে। কিন্তু আমাদের যেটা হচ্ছে তাদের জায়গায় যারা আসছে তাদের কিন্তু আপনি দেখবেন যে অলমোস্ট 28, 29, 30 এইরকম। সো ডে বাই ডে আমাদের ক্রিকেট কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। সো এই জায়গাটা আমাদের চিন্তার একটা বিষয়। সেখানে ক্রিকেটারদের অ্যাজ এ ক্রিকেটার, আপনি যেহেতু একজন ক্রিকেটার, সেখানে ক্রিকেটাররা কতটুকু, আমি এই জন্যই আবেদনের কথাটা বলছিলাম যে তাদের নিজেদের ইমপ্রুভমেন্টের জায়গা, তাদের নিজেদের আরও বেশি ট্রান্সফরমেশনের একটা জায়গা তো নিশ্চয়ই আছে, তারা সেভাবে চিন্তা করে কিনা ও সেই প্রশ্নের উত্তর নিব আপনার কাছ থেকে। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কিছুক্ষণের মধ্যে ফিরছি। বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি গল টেস্ট নিয়ে। আলোচনা হচ্ছে ক্রিকেটারদের যে মানসিকতা সেটি নিয়ে, যেটি প্রশ্ন করছিলাম যে এই সাকিব তামিমদের থেকেও ভালো খেলার যে প্রবণতা কিংবা যে তাড়না, সেটা আজকালকার ক্রিকেটাররা সেটা কতটুকু ফিল করতে পারে? আমি যতটুকু বলবো যে আমাদের ক্রিকেটারদের যদি চেষ্টার জায়গাটা দেখেন, চেষ্টার জায়গা দেখলে চেষ্টার কোনো কমতি নেই। কিন্তু আপনার হচ্ছে কি শুধুমাত্র আপনি একদম টপ লেভেলে গিয়ে তো ওখানে চেষ্টা করে ওখানে ইমপ্রুভ করে ভালো খেলবেন, এই কালচারটা কিন্তু আমাদের দেশে, যে প্লেয়ার ন্যাশনাল টিমে যাচ্ছে, গিয়ে তার ল্যাকিংসটা বুঝতে পারছে, তারপর সেখানে ইমপ্রুভ করে সেখানে পারফর্ম করার চেষ্টা করছে। তাহলে তো সেটা আগেই আইডেন্টিফাই করা উচিত। জি, আমাদের প্রবলেমটা যেটা হয়ে যায়, আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের রুট লেভেল থেকে যদি এমন ধরনের কাজ করা হতো যে রুট লেভেল থেকে প্লেয়াররা যখন বড় হচ্ছে তখন থেকে ইন্টারন্যাশনাল লেভেলে তার কী ধরনের পারফর্ম করতে হবে, কী ধরনের প্রবলেম ফেস করতে হবে, কোন ধরনের কন্ডিশনে খেলতে হবে, এই জিনিসগুলো যদি ছোটোবেলা থেকে ইউজ টু হয়ে যেত, তাহলে আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে, আমি যেরকম বললাম মুশফিকুর রহিম তার হাফ অফ দ্য ক্যারিয়ার মানে অত ভালো ছিল না। কেন ছিল না? তার হাফ অফ দ্য ক্যারিয়ার টোটালি গেছে ওই জায়গাটা অ্যাডজাস্ট করতে, যে তার ভুল ত্রুটিগুলো শুধরিয়ে ওখানে নিজেকে সেট করতে তার এই সময়টা লেগেছে। যখন সে একটা জায়গায় সেট হয়ে গেছে, এস্টাবলিশড হয়েছে, তারপরে সে পারফর্ম করতে পেরেছে। সো এই সময়টা বাংলাদেশের জন্য অলমোস্ট প্রত্যেকটা প্লেয়ারের জন্যই লাগে। তো এই জায়গাটা বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। এক্স্যাক্টলি। একটু জানতে চাই, অনেক বেশি আলোচনা হয় ক্রিকেট নিয়ে, যতটা কথা হয় আমাদের মধ্যে ক্রিকেটের বাইরে বোর্ডের বিভিন্ন ম্যানেজমেন্টের প্রসঙ্গ আসে, পরিচালকদের বিভিন্ন ইস্যুজ আছে, এইটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। তা আপনার কাছে কি মনে হয় এইটাও কিছুটা ইফেক্ট করে কিনা ক্রিকেটারদের মানসিকতা কিংবা মনোবলে? ক্রিকেটের বাইরে গিয়ে বোর্ড নিয়ে বেশি আলোচনা হচ্ছে কিংবা আদার্স নিয়ে আলোচনা, এইগুলো যত আলোচনা আছে আপনি সব আলোচনা কিন্তু দেখবেন যে মিডিয়াতেই হচ্ছে। তো আমি যতগুলো প্লেয়ারের সাথে অ্যাজ ফার অ্যাজ আই নো যে আমি চলি বা মিশি, কারণ আমি অত হেডেক দেখি না যে বোর্ডে কি হচ্ছে, কে কি করতেছে, কে বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে, কারা ডিরেক্টর হচ্ছে।
সো আমাদের এইসব নিয়ে কোনো হেডেক নেই, আমাদের যে হেডেক থাকে যে কখন কোন খেলা হচ্ছে, নিজের পারফরমেন্স কিভাবে ইমপ্রুভ করবে, ফিটনেস কিভাবে ইমপ্রুভ করবে, বা বাংলাদেশ টিমে কার কি অবস্থা না অবস্থা, কে আরো ভালো করতে যাচ্ছে, কে কষ্ট করছে, এইসব নিয়ে ডিসকাস হয় আমাদের। জি, আপনার কাছে কি মনে হয় যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে অবস্থা, আমি ওভারঅল শুধু গল টেস্ট বলছি না, তাতে বাংলাদেশকে আরেকটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য কোন কোন ক্রিকেটারের মধ্যে সেই পটেনশিয়ালটা আপনি দেখেন? মানে বলতে বাধ্য হচ্ছে পটেনশিয়ালটা এই সময় এসেও, কারণ অনেক ক্রিকেটারই কিন্তু ইতোমধ্যেই তাদের ক্যারিয়ার 7-8 বছরের হয়ে গেছে, যারা নাকি পরবর্তীতে বাংলাদেশের রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে। আমাদের প্রবলেমটা এটা হয়ে যায় যে একটা প্লেয়ার 7-8 বছর খেলে ফেলে, তারপরে আমরা বলি যে মানে আপনি যে কথাটা বলছিলেন যে একটা গ্যাপ তৈরি হয় 7-8 বছর, যে ইয়াং প্লেয়ার, আপকামিং প্লেয়ার, আপনি ইন্টারন্যাশনাল লেভেলে দেখবেন যে 7-8 বছর খেলা একটা প্লেয়ার কিন্তু ওই টিমের মেইন প্লেয়ার হয়ে যায়। আর বাংলাদেশ টিমে একটা 7-8 বছর ধরে আপনি যদি খেলে, সেই প্লেয়ার কিন্তু তখনও স্ট্রাগলিং। সো যে সময়টা এসে আমাদের মধ্যে পিক টাইমে থাকার কথা, তখন আমরা স্ট্রাগল করি। সো এটার কারণ হচ্ছে আমাদের বেসটা ওইভাবে গড়ে ওঠে না। আমাদের বেসটা যদি ওইভাবে গড়ে উঠতো, আমার মনে হয় যে এইচপি, আমি এবার দেখলাম যে খুবই ভালো হয়েছে, আপনার এইচপি খেলছিল, এই টিম খেলছিল একসাথে, ইমার্জিং দল খেলছিল, আন্ডার-19 টিম খেলছিল শ্রীলঙ্কা। সো আপনি যখন দেশে ক্রিকেট খেলা অনেক বেড়ে যাবে, প্লেয়াররা যখন বেশি বেশি খেলতে পারবে, তখন কিন্তু ক্রিকেট অনেক ইমপ্রুভ করবে। জি, এটা যেটা বললেন যে একসাথে আমরা অনেকগুলো খেলা দেখলাম অনেক দিন পর, ইভেন বাংলাদেশ ন্যাশনাল টিমও খেলছিল জিম্বাবুয়ের সাথে ওই সময়টাতে, আপনি যে সময়টার কথা বলছিলেন। তারপরও আপনি একদম শুরুতে যেটা বলছেন যে পাইপলাইন কিন্তু বাংলাদেশে সেরকমভাবে নেই, কারণ আপনি যখন নাকি একটা ক্রিকেটার খারাপ করছে, তখন হয়তো বা ঘুরিয়ে ফিরে আগে যে খারাপ করেছে, খারাপ করার জন্য যিনি দল থেকে বাদ করেছেন, তাকে এনে আবার খেলিয়ে দেওয়া হচ্ছে। আলটিমেটলি পাইপলাইনটা কেন স্ট্রং হচ্ছে না এত কিছুর পর? পাইপলাইন স্ট্রং না হওয়ার অন্যতম কারণ আমি বলবো, আমি যখন ক্রিকেট খেলা স্টার্ট করেছি, তখন আপনি যদি দেখেন আমরা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতাম হচ্ছে প্রথমে 10টা, 5th ডেতে গিয়ে আমরা আবার ওয়ানডে ম্যাচ খেলতাম। সো আমরা বছরে তখন লিস্টে ম্যাচ খেলতাম হচ্ছে 16টা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতাম, 10টা খেলতাম আপনার ন্যাশনাল লিগের ম্যাচ, 26টা। এখন বাংলাদেশের প্লেয়াররা যারা সুপার লিগ খেলে, তারা শুধুমাত্র 16টা ম্যাচ খেলতে পারে। সো আপনি 10টা ম্যাচ কিন্তু এখান থেকে কাট অফ হয়ে গেল। এরপরে আমরা আগে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতাম 10টা হোম অ্যান্ড অ্যাওয়ে, আমরা বরিশালে যেতাম রাজশাহী থেকে, রাজশাহীতে আবার বরিশাল আসতো, আমরা খুলনা যেতাম, খুলনা আবার আসতো, হোম অ্যান্ড অ্যাওয়ে খেলতাম। সো এখন হলো কি, হোম অ্যান্ড অ্যাওয়ে সব কিছুই কিন্তু বাদ। আমরা ম্যাচ খেলছি কয়টা, 7টা, 8টা টিম টোটাল, 7টা ম্যাচ খেলছি আমরা। আর বিসিএল যারা খেলছে, আপনার বিসিএল কারা খেলছে, ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ার যারা এইচপি একাডেমি এইসব জায়গায় যারা থাকে তারা খেলছে। সো বাকি 50% প্লেয়ার কিন্তু খেলছে না। সো আগে খেলতাম 10টা ম্যাচ, এখন অল ওভার যদি আপনি চিন্তা করতে যান, তাহলে আপনি কিন্তু 7টা ম্যাচ খেলছেন। এখন খেলার পরিমাণ কমছে। সো আপনি কোয়ালিটি প্লেয়ার আপনি চাচ্ছেন, কিন্তু খেলা কমিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না। খেলা বাড়ানোর কোনো উদ্যোগ আপনার কাছে কি মনে হয়? আমরা যেটা বুলবুল ভাই সভাপতি মানে হওয়ার পর আমরা যেটা লক্ষ্য করলাম, তিনি বিকেন্দ্রীকরণের কথা বলছেন, যে ঢাকার বাইরে তিনি ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার কথা বলছেন। সেই জায়গাটাতে আপনি এই ধরনের কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা যে আবার সেইভাবে খেলাটা দেশে ফিরবে? বুলবুল ভাইয়ের ব্যাপারে আমি যেটা বলতে পারি, উনি দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন, বিভিন্ন ডেভেলপমেন্টের সাথে উনি ছিলেন। আফগানিস্তানের সম্ভবত যে প্রজেক্ট প্ল্যানটা, সেটা উনিই করেছেন। সো আমার যেটা ধারণা যে বুলবুল ভাই যদি এখানে আসে, এক্সপিরিয়েন্স একজন মানুষ, উনি আসলে যদি মানে খুব আসে না ক্রিকেটের প্রতি নিবেদন থাকে ওনার, সেই রকম মানে এবং পাশাপাশি ট্যাকটিক্যাল সাইডটাও উনি ভালো, ওই ট্যাকটিক্যাল সাইডটা উনি খুব ভালোভাবে বুঝেন। সো আমার মনে হয় যে আসলে আপনারা দেখতে পারবেন যে আমাদের খেলা অনেক বেড়ে যাবে, মাঠের সংখ্যা অনেক বাড়বে। যখন খেলা বাড়বে, মাঠ বাড়বে, ফ্যাসিলিটিস বাড়বে, তখন প্লেয়ারের কোয়ালিটি অটোমেটিকলি ইমপ্রুভ করবে। জি, আবার একটু গল টেস্টের দিকে মনোযোগ দিতে চাই। একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল, শুরুটা টেস্টের মাধ্যমে। এই টেস্টটা ভাগ্য কেমন হতে পারে আপনার কাছে, কি মনে হয়? শেষ পর্যন্ত বাংলাদেশের জয়ের সম্ভাবনা আপনি দেখছেন কিনা? জয়ের সম্ভাবনা আছে, কিন্তু আমি বলবো যে বাংলাদেশ যদি জিততে চায় এই ম্যাচটা, তাহলে প্রথম ইনিংসে অনেক বড় একটা রান করতে হবে, এবং রানটা একটু কুইক করতে হবে। কারণ শ্রীলঙ্কার ব্যাটসম্যান ওরা ওই কন্ডিশনে খেলেই ইউজ টু। সো ওরা জানে যে একটু স্পিন করবে, সো ওরা ওইভাবে ইউজ টু আছে ওর সাথে। আমাদেরকে জিততে হলে এক ইনিংস যদি আমরা ব্যাটিং করতে পারি, তাহলে খুবই ভালো। কারণ 2 ইনিংস যদি আপনি এখানে চলে যান, তাহলে এই ম্যাচের রেজাল্ট হওয়া টাফ। জি, পাশাপাশি ওয়ানডে টি20 ম্যাচও রয়েছে, এবং ওই সাদা বলের যারা ক্রিকেটার আছে, তারা বাংলাদেশেই অনুশীলন করছে, তাদেরও প্রস্তুতি ম্যাচ আছে ঢাকার বাইরে। তারাও আসলে একটা আলটিমেটলি ট্রানজিশনাল পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, শুধুমাত্র টেস্টে নয়। ওভারঅল
বাংলাদেশের যে যুগ সন্ধিক্ষণ সেটা আপনার কাছে কি মনে হয় যে কত দ্রুত সম্ভব মানে সেখান থেকে উত্তরণ সম্ভব বাংলাদেশের? হবে আমরা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে যদি চিন্তা করেন, আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সবসময়, আমি ছোটোবেলা থেকে ক্রিকেট দেখি, তখন আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছিল 220-30 রান করলে জিততো, বাংলাদেশ তখন করতো 150 রান, তারপরে আসলো 250, বাংলাদেশ করতো 200। সো ওভারঅল এই সবসময় কিন্তু ইন্টারন্যাশনাল মানে ক্রিকেট থেকে আমরা 50-60 রানের একটা গ্যাপ সবসময় থাকে। মাঝখানে আমরা একটা ওয়ার্ল্ড কাপে যেটা খেললাম, যে ওয়েস্ট ইন্ডিজে 320 করলো, আমরা সুন্দর চেস করে ফেললাম। সাউথ আফ্রিকার যে মানে সাকিব যে ওয়ার্ল্ড কাপটা খুবই ভালো খেললো, ওই সময়টা মনে হয়েছে আবার সাউথ আফ্রিকায় গিয়ে আমরা টেস্ট সিরিজ জিতলাম। মনে হয়েছে শুধু প্লেয়ারদের পারফরমেন্স না, প্লেয়ারদের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে গেছিলো। সো এইরকম যদি মেন্টালিটি প্লেয়ারদের চেঞ্জ করা যায়, তাহলে প্লেয়ারদের পারফরমেন্সে অনেক চেঞ্জটা চলে আসবে। জি, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে শুধুমাত্র স্কিল কিংবা শুধুমাত্র ট্রেনিং নয়, পাশাপাশি মানসিকভাবে এই চিন্তাটা করা যে আমরা এই দলটাকে হারাতে পারি কিংবা আমরা এই টুর্নামেন্টে জিততে পারি, সেই মন মানসিকতার একটা ঘাটতি ক্রিকেটারদের আছে। ঘাটতি আমি বলবো না, এই জিনিসটা হচ্ছে আপনার এটা হ্যাবিটের ব্যাপার, উইনিং একটা হ্যাবিট। সো আপনি এই হ্যাবিটটার জন্য আপনার জন্য মেন্টালিটি আপনার ওইভাবে তৈরি হয়নি যে আপনি এই সিরিজটা জিততে পারেন, তখন আপনি কিন্তু ওই সিরিজ জিতবেন না। আমরা হয়তো বা হেরে যেতে পারি, একটা সিরিজ আমরা হেরে যেতে পারি, সেটা নিয়ে অনেক কথা হবে, অনেক কিছু হবে, বাট প্লেয়াররা যদি এইসব জিনিসে কান দেয় তাহলে হবে না। আমাদেরকে জেতার মানসিকতা নিয়ে সবসময় যেতে হবে, যে আমরা জিততে চাই, এটা জেতার জন্য যা যা করা দরকার আমরা ওইসব করার জন্য যদি প্লেয়াররা উইলিংলি প্রস্তুত থাকে, এবং শুধু মানসিকতা হলে হবে না, টেকনিক্যাল সাইডগুলো যদি রেডি থাকে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট খুব তাড়াতাড়ি এই সময়টা পার করে ফেলবে। জি, আমাদের সময় একদম শেষের দিকে একটা প্রশ্ন বারবার উঠে আসে, সেটা হচ্ছে যে 3 ফরম্যাটে 3 অধিনায়ক বাংলাদেশের কেমন দেখছেন আপনি? কতটুকু এই জিনিসটা আপনাকে পজিটিভভাবে আপনি নিচ্ছেন কিনা? আমার কাছে নেগেটিভিটি এটা কিছু নেই, কারণ হচ্ছে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন যদি আপনার এখানে থাকে, মানে খুব স্বাভাবিক বিষয় যে 3 ফরম্যাটে এক প্লেয়ার হয়তো বা 3 ফরম্যাটেই খেলতে পারে, কিন্তু সে কোনো ফরম্যাটে ক্যাপ্টেন নাও হতে পারে। কিন্তু আপনি যদি 3 ফরম্যাটে 3টে ক্যাপ্টেন দেন, ক্যাপ্টেন দিলে যেটা হবে যে একজনের উপরে আপনি মানে 3 ফরম্যাটের প্রেশার তার উপরে। সো এটা আপনি যে ডিভাইড করে দিচ্ছেন, তখন ছোট ছোটভাবে এই জিনিসগুলো থাকবে, আমরা জিনিসটা টিমের জন্য বেটার হবে। জি, এবং আমরা এই শ্রীলঙ্কা সিরিজেই 3 ফরম্যাটের 3 অধিনায়ককে দেখতে পাবো নিশ্চয়ই, এবং তারা আসলে কি করেন, তাদের নিজেদেরও আসলে চ্যালেঞ্জ থাকবে প্রত্যেকটা ফরম্যাটে আলাদা আলাদাভাবে। নিশ্চয়ই দেখার বিষয় থাকবে যে তারা কতটা ভালো করতে পারেন। শেষ করতে হচ্ছে ক্লেমেন্ট বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।